এই যে দাবি দেওয়া 200 রকমের আন্দোলন হয়েছে এই পর্যন্ত 5ই আগস্টের পরে, এই প্রবলেম তো 5ই আগস্টে ক্রিয়েট হয় নাই, বিগত 16 বছরের। তো 16 বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন? মাঠে আর্মি আছে, ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমার বৈধ অস্ত্র জমা নিছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। তো যার বিরোধিতা করলে সে থাকলো 15 বৎসর, আর যাকে জান দিয়ে সহায়তা করতেছ সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন? আমরা আসতে চাই একটু রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি আপনার কাছে। একেবারে সাবলীল প্রশ্ন, আপনি রাজনৈতিক বিশ্লেষক, সাবলীল প্রশ্ন করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই আন্দোলনগুলোর যৌক্তিকতা কতটুকু, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আন্দোলনগুলোকে আমলে নেওয়ার যৌক্তিকতা কতটুকু? প্রথম আসেন আপনি সকাল বিকাল বলছেন যে গভর্নমেন্টে আমরা কোঅপারেট করি। আপনার নেতারা বাসায় বসে বললেই তো হয়। তার কাছে তোমরা এই আন্দোলনগুলো কেন করছো? নির্বাচন দিয়ে চলে যাবে, বাকি দেব, আমরা দেখব। 2 নম্বর আসেন, এই যে দাবি দেওয়া 200 রকমের আন্দোলন হয়েছে এই পর্যন্ত 5ই আগস্টের পরে, এই প্রবলেম তো 5ই আগস্টে ক্রিয়েট হয় নাই, বিগত 16 বছরের। আমি তার পিছনে গেলাম না। তো 16 বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন? এখন বিস্ফোরণ ঘটলো কেন? ইন্টারন্যাশনালি প্ল্যান্ড এবং এর পিছনে দিছে তেল, মানে কি বলে এটা, গতিশীল করার জন্য। কেন করছে? আমরা শুনতেছি সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে কোঅপারেট করতেছে। হ্যাঁ, আমি শুনছি, আমি দেখি নাই। দেখতে হলে তো আমার অ্যাকশন দেখতে হয়। 1 নম্বর, সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে বসাইছে এই পর্যন্ত আমি দেখছি, কিন্তু তারপরে আজও কোঅপারেট করতেছে। তাদের দাবি মাঠে আর্মি আছে, ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমার বৈধ অস্ত্র জমা নিছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, ভীষণ কাজ করতেছে মাঠে। এইবার আসেন উল্টা দিকটায়, বিগত 12 বৎসর সবাই তো ওই সরকারের বিরোধিতা করছে। আগের সরকারে বলে তো, সবাই কথায় কথায় বলে আমরা এইটা করছি সেইটা করছি আন্দোলন। তো যার বিরোধিতা করলে সে থাকলো 15 বৎসর, আর যাকে জান দিয়ে সহায়তা করতেছ সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন? এত টালমাটাল সিচুয়েশনকে পড়তেছে, পরিষ্কার কোনো সহযোগিতা নাই। ইট ইজ দ্য টেক্সট টু দ্য পিপল। তাহলে আপনি বলেন, আমরা এই দেশে মার্শাল অনেক দেখছি, আমি তো দেখি নাই মাটি থর করে কাঁপছে ইভেন 1/11-এ। আর আপনি এখন বাজারে মিলিটারি আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না, আর আমার বৈধ অস্ত্র আপনি অফিসিয়ালি জমা নিয়ে নিলেন। সো দিস ইজ নট কোঅপারেশন, ইট ইজ জাস্ট একটা ব্লেম যে তারা করতেছে। দিস ইজ মাই সিম্পল। তারপর এবার আসেন, উনি আরও কতগুলো কথা বলছেন। লেটেস্ট উনি বলছেন বিচার কার্যে হস্তক্ষেপ চলছে, স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না, সক্রিয়ভাবেও কাজ করতে পারছেন, মানে আমার যা ইচ্ছা আমি পারতেছি না। বহু উপদেষ্টা সে নিয়োগ দেয় নাই, ভিকটিম অফ দ্য সিচুয়েশন, তাকে মানতে হয়েছে, সেটা যায় নাই। তারপরে আসেন, আপনি বললেন ফাইনালি গিয়ে এটা টার্ন নিল কোথায়? 2 জন উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান, আচ্ছা খলিলুর রহমানের পদত্যাগের বিষয় কেন আসলো? আচ্ছা ওই 2 জনের বিষয় আমি বললাম না তর্কের খাতিরে, ঠিক আছে, তারা টু সাম এক্সটেন্ট ছাত্রদের সাথে ইনভলভ, ভালো কথা, বাদ দিলাম। খলিলুর রহমানেরটা আসছে কেন? ইট ইজ পিওর, মানে একটা ডিজাইনের উপরে কাজটা চলছে। হু ইজ খলিলুর রহমান, সেটা আপনাকে আগে বুঝতে হবে। খলিলুর রহমান হল প্রধান নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, অল গোয়েন্দা, বাংলাদেশের যত পদের গোয়েন্দা আছে সবাই আনসারেবল হয়েছে খলিলুর রহমান কাছে। এবং বস্তুত সে ইনডাইরেক্টলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতেছে, ইনডাইরেক্টলি। আগে ছিল আমার গোয়েন্দারা সব বিচ্ছিন্ন। আপনি যদি গোয়েন্দা নিয়ে কথা বলতে হইতেন, আপনাকে কথা বলতে হইতো এনএসআই, ডিজিএফআই, তো সিআইডি, তো এসবি, তো র্যাবের গোয়েন্দা, সবার সাথে। আর আপনি এখন যদি কথা বলেন, আপনি খলিলুর রহমানের সাথে কথা বলে আপনি সব করেন, বিকজ সে বস। এখন আসেন প্রবলেমটা কোথায়? বাংলাদেশ নিয়ে বহু ধরনের কারসাজি অতীতে চলে আসছে। কোনো একটা ঘটনা ঘটলেই সেটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে এটা আন্তর্জাতিক মহল পর্যন্ত রিচ করছে, যেখানে আমরা পিছিয়ে ছিলাম। বাট খলিলুর রহমান ইজ এ পার্সন হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ব্যালেন্স ইট। ওই লেভেলে যেখানে 5টা পৃথিবীতে পাওয়ার আছে, ভেটো পাওয়ারের, রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, সেইখানে ব্যালেন্স করার ক্ষমতাই খলিলুর রহমান আছে। এটা যাদের জন্য গাত্রদাহ, তাদের ইন্ধনে একটা অযৌক্তিক দাবি নিয়ে গেছে। নাহলে সিটি কর্পোরেশনের ইস্যু, তাতে খলিলুর রহমানের বিদায় দিব কেন আমি? সে তো নির্বাচনও করবে না, কিছুই করবে না। আপনাকে বুঝতে হবে যে আমরা কোথায় আসি। এবং ইউনূস সাহেবকে, আই এম টেলিং ইউ অ্যাগেইন,
কোনো কোঅপারেশন করতেছে না। কারণ 12 বছর যাদের বিরুদ্ধে নন কোঅপারেট করছি তারা 15 বছর ক্ষমতায় ছিল, আর সবাই যাকে কোঅপারেট করতেছে সে কিছুই করতে পারতেছে না। কারা কোঅপারেট? রাজনৈতিক দলগুলো কোঅপারেট করছে না, নাকি সরকারি কর্মচারীরা করছে? রাজনৈতিক দল। এইবার আসেন, বেসিক্যালি বাংলাদেশে আন্দোলন কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই, হাসিনার মতো মহিলাও পারে নাই। বাট প্রশাসন যখন নেমে আসছে, আপনি যদি এরশাদের আন্দোলন ধরেন, সব শেষে যখন আর্মি বলছে নুরুদ্দিন সাহেব সরি স্যার আমরা আর পারবো না, তখন তিনি পদত্যাগ করছেন। খালেদা জিয়া 96-তে যখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব তার আমলাদেরকে নিয়ে হানিফ সাহেবের জনতার মঞ্চে এসে বলল, তখন খালেদা জিয়া রিজাইন করছে, এর আগ পর্যন্ত করেন নাই। তারপর আসেন এই 24, আমাদের দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন বাধ্য হয়ে তাদের পক্ষে নামছে, ছাত্রের বাধ্য হয়ে, দয়া দাক্ষিণ্য দেখায় নয়। যখন প্রশাসন রিভোল্ট করছে তখনই তার পদত্যাগ করতে হয়েছে। সুতরাং বাংলাদেশে আমলা ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, নাম্বার 1। এখন ইউনূস সরকার কেন বেকায়দায়? শেখ হাসিনা ছিল বাংলাদেশ 17 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী, আর ইউনূস সরকার হল জনগণের প্রধানমন্ত্রী। সো হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি সিম্পল। আপনি যখন জনগণের পক্ষে থাকবেন, প্রশাসন চাকর হয়ে যাবে। আর আপনি যখন চাকরের মনিব বানায় ফেলবেন, যেটা শেখ হাসিনা করছে, গুলি মারছে, এইটা করছে, সেইটা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছেন এবং ইন্টার গভর্নমেন্ট পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেন এবং যারা রাজনীতি বুঝতে চান এবং রাজনীতির বিষয়গুলো জানার চেষ্টা করেন এবং রাজনীতির বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো জানতে চান, ওনার কিছু কথায় কিন্তু সুন্দর কিছু ব্যাখ্যা আছে, যেটি বাংলাদেশের রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যা বিষয়গুলো নিয়ে এবং মিস্টার খলিলুর রহমান এবং বিএনপির মধ্যে যে বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে বা রাজনীতির বিষয়গুলো ঘটছে, এটি কিন্তু একটি সুন্দর ব্যাখ্যা ওনার কাছে পাবেন। তো এই বিষয়গুলো আমরা শুনলাম এবং রাজনীতির এই বিষয়গুলো কিছুটা হলেও আমাদের ধারণায় কিন্তু পরিষ্কার হলো।